সুপ্রিয় দর্শক, প্রত্যেককে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি নিউজিল্যান্ড লাইভ থেকে। আপনাদের সাথে আছি মৌসুমী সুলতানা। দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি, একটি বাস টার্মিনাল দাঁড়িয়ে রয়েছি আমরা, এবং এখানে প্রচুর মানুষ রয়েছে এখনও। সবাই কিন্তু যে যার মতো করে ঢাকা ছাড়ছেন, এবং এই ঢাকা ছাড়াটির একটি মাত্র উদ্দেশ্য, অনেকেই ঈদ করবার জন্য পরিবার পরিজনের সঙ্গে ঈদ করবার জন্য, তারা প্রিয়জনের সঙ্গে ঈদ করবার জন্য তারা ঢাকা ছাড়ছেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে ঢাকা ছাড়ার পর আসলে যারা ঢাকা থেকে এই মুহূর্তে বের হচ্ছেন তারা কিভাবে ফিরবেন, এই জায়গাটি একটু প্রশ্ন চলে এসেছে। আচ্ছা, আমি আমার কাছে অসংখ্য মানুষ ঢাকা ছাড়ছে। আমরা একই সঙ্গে সবাই যে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, এরপর থেকে অর্থাৎ 23শে জুলাই থেকে ঈদের একদিন পর থেকে কঠোর লকডাউন আসছে। আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেই ঘোষণাটি দেওয়া হয়েছে। কিন্তু এই কঠোর লকডাউনের পর মানুষজন আসলে কিভাবে ঢাকা আবার ব্যাক করবে, সেই জায়গাটি একটি অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। আমাদের কাছে অনেকেই ফোন করেছেন, অনেকে প্রশ্ন করেছেন, অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যারা ঢাকা ছাড়ছেন, যেটি বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে ঢাকা ছাড়ার একটি সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আসলে কিভাবে ঢাকায় আবার ব্যাক করবেন, এবং যারা অসংখ্য মানুষ কিন্তু এখনও ঢাকা ছাড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে এখনও প্রচুর মানুষ, এবং বাস টার্মিনালগুলোতে, প্রত্যেকটা বাস টার্মিনাল, আমি মহাখালী বাস টার্মিনালে গিয়েছিলাম, গাবতলী বাস টার্মিনালে গিয়েছিলাম, এই মুহূর্তে কল্যাণপুর বাস টার্মিনালে রয়েছি। সেখানে কিন্তু অসংখ্য মানুষ এখনও ঢাকা ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, এবং যে যেভাবে পারছেন তারা কিন্তু ঢাকা ছাড়ছেন। একই সঙ্গে যে দূরপাল্লার পরিবহনগুলো চালু করা হয়েছে, সবগুলো দূরপাল্লার পরিবহন একেবারেই, যেটি বলা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে টিকিট পাওয়া যাচ্ছে না, অনেকেই অতিরিক্ত ভাড়ার আদায় করা হচ্ছে, এই ধরনের অভিযোগও আসছে যাত্রীদের কাছ থেকে। সেটিও আমরা যাত্রীদের কাছ থেকে শুনবো, এবং যেটি স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করবার কথা, সেটি আসলে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে সেটিও আমরা দর্শকদের, যারা পাঠক রয়েছেন, আমাদের দর্শক রয়েছেন, তারা আপনারা মন্তব্য করতে থাকুন এবং আপনাদের মন্তব্যগুলো, মতামতগুলো আমরা জানতে চাই। আপনারা আসলে কি ভাবছেন, মানুষ যারা এইভাবে ঢাকা ছাড়ছেন তারা আসলে কিভাবে ঢাকা ফিরবেন, এবং ঢাকা ফেরার এই রাস্তাটি কিন্তু আপাতত মনে হচ্ছে যে ঢাকা ফেরার আপাতত কোনো উপায় নেই। আপনারা কি ভাবছেন, আপনার মতামতগুলো জানতে চাই, আপনাদের কমেন্টগুলো আমরা জানতে চাই। আমি আস্তে আস্তে ধীরে ধীরে একটু টার্মিনালের ভিতরে ঢুকছি। দর্শক, আপনাদেরকেও টার্মিনালের ভিতরে নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু যাত্রী কিন্তু অসংখ্য, রাত যত বাড়ুক না কেন, আমরা গতকাল রাত 12টার সময় এসে দেখেছি এই জায়গাটি কিন্তু পরিপূর্ণ, এবং সব যাত্রীগুলো অপেক্ষা করছেন তারা ট্রান্সপোর্টের জন্য। এবং একই সঙ্গে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই যানজট আটকে রয়েছে। আমরা গতকালের যানজটের খবর পেয়েছি, আজকেও বেশ কিছু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট রয়েছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছু যাত্রীর সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, রাজশাহীতে যাচ্ছেন। আপনি ঈদ করতে যাচ্ছেন বাড়িতে? আচ্ছা, আপনি ফিরবেন কবে? যেদিন ইচ্ছা সেদিন। মানে কোনো বাইন্ডিংস নাই? আচ্ছা, আপনারা তো জানেন 23 তারিখ থেকে আবার লকডাউন শুরু হচ্ছে, সেক্ষেত্রে কি ঢাকা ফিরতে পারবেন? বাংলাদেশে সবই সম্ভব। তার মানে আপনারা আপনাদের মতো করে ফিরবেন। যেটি বলছিলেন আসলে একজন যাত্রী, যে বাংলাদেশে আসলে সবই সম্ভব, তারা তাদের মতো করে ফিরবেন। তার মানে বিষয়টি এটি দাঁড়াচ্ছে যে যারা ঢাকা ছাড়ছেন এভাবে স্বাস্থ্যবিধি মেনে তারা ঢাকা ছাড়ছেন, কিন্তু পরবর্তীতে তারা আবার কিভাবে ঢাকা ব্যাক করবেন সেটি কিন্তু একটি অনিশ্চয়তা। এবং আমরা যেটি দেখেছি, গতবার মানুষ দলে দলে ঢাকা ছেড়েছেন, এবং একই সঙ্গে আমরা ফেরিতে দেখেছি হাজার হাজার মানুষ কতটা করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে তারা
ঢাকায় আবারও ব্যাক করেছে। যেভাবে তারা ঢাকা ছেড়েছিলেন ঠিক সেভাবেই তারা ঢাকায় আবারও ব্যাক করেছেন। আমরা যেভাবে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে ঢাকা ছাড়ার সুযোগটি দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে যদি মানুষ স্বাস্থ্যবিধি না মেনে আবার যদি ঢাকা না ফেরে, যেভাবে যিনি একজন যাত্রী বলছিলেন যে তিনি তার মতো করে ফিরবেন, তার মানে হচ্ছে যে তারা জানেন যে ফিরতে হয় কিভাবে, এবং ফেরার উপায়টা হচ্ছে তারা হয়তো বা ট্রাকে করে কিংবা যে বিকল্প যে পথগুলো রয়েছে, যেহেতু সব ধরনের পরিবহন বন্ধ থাকবে, তারা কিন্তু বিকল্প ওয়েতে বিকল্প পথে তারা ঢাকা ফিরবেন। তার মানে হচ্ছে যে এই স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে যে লকডাউনটি দেওয়া হয়েছে, এই স্বাস্থ্যবিধি মেনে মানুষ যদি ঢাকার বাইরে চলে যায়, তাহলে আবার যদি বিশৃঙ্খলা করে সবাই ঢাকায় ফেরে, তাহলে কিন্তু সেই আমাদের যে লকডাউনটি রয়েছে এবং একই সঙ্গে যে লকডাউনের যে কার্যকারিতার যে সার্থকতাটা, সেটা আসলে কতখানি কার্যকর হবে, এটি একটু প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আপনারা মন্তব্য করতে থাকুন, একই সঙ্গে আপনাদের মন্তব্য পড়তে চাই, যাত্রীদের কথা শুনতে চাই, একই সঙ্গে যারা এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন তারা আসলে কিভাবে ঢাকা ফিরবে সে প্রশ্নটি আমি সবাইকে করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং মন্তব্য করতে থাকুন, আমি সবার মন্তব্য পরিশোনাতে চাই। রাত যত বাড়ছে ভিড়ও কিন্তু বাড়ছে। অসংখ্য যাত্রীরা তারা একেবারে পরিবার পরিজন নিয়ে ব্যাগেজ নিয়ে তারা সবাই চলে এসেছেন টার্মিনালে। দীর্ঘ অপেক্ষা, প্রিয়জনের সঙ্গে ঈদ করবার জন্য তারা এই সবগুলো কষ্ট তারা মেনে নিচ্ছেন আসলে শুধুমাত্র প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানোর জন্য। আমরা একটু সামনের দিকেও যাব, যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলবো, যারা আমি একজন যাত্রী পেয়েছি যিনি ঈদ করতে বাড়িতে যাচ্ছেন। আপনি কোথায় যাচ্ছেন, বাড়ি কোথায়? নওগাঁ। আচ্ছা, সাপাহার। আচ্ছা, আপনি আবার ফিরবেন কবে, কিভাবে ফিরবেন? যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে আর কি, ফ্যামিলির সঙ্গে ঈদ করবো এটাই। আপনারা তো জানেন যে 23 তারিখে কিন্তু আবার কঠোর লকডাউন শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি জানেন যে আর কোনোভাবে মুভ করা যাবে না? তারপরে তো আপনারা ঢাকা ছাড়ছেন, কেন ছাড়ছেন? আমি পার্সোনালি আমার মুভ করার ইচ্ছা নাই 5 তারিখের আগে। কঠোর লকডাউন যতদিন থাকবে আমি ইচ্ছে করবো, গ্রামে ইচ্ছে করবো, এরপরে আর কি আসার চিন্তা হবে। ফ্যামিলির সঙ্গে অনেকদিন থাকা হয় না, অনেকদিন পরে যাচ্ছি আর কি, লং টাইম পাবো, 15 ডেজ মতো এখানে আমি থাকবো। লকডাউনটি আপনি বাড়িতেই থাকবেন, তাই তো? হ্যাঁ, আমরা একটা ভালো সচেতন যাত্রী পেয়েছি যিনি বলছেন যে তিনি ঢাকা ছাড়ছেন ঠিকই, কিন্তু তবে তিনি যতদিন লকডাউন থাকবে ততদিন তিনি বাড়িতেই থাকবেন, তিনি কোনোভাবে মুভ করবেন না। এটি ভালো সিদ্ধান্ত, কারণ যেটি যারা অনেকেই বলছেন যে এখন যারা লকডাউনটি উপেক্ষা করে কিংবা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যারা ঢাকা ছাড়ছেন, তারা হয়তো বা যেভাবে ফেরত আসবে অথবা যেখানে রয়েছেন সেই জায়গাটি ঠিক আটকে থাকবেন কিংবা সেই জায়গাটিতে তাদেরকে স্টে করানো হবে, এমনটি অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে সেটি মানুষ আসলে কতটুকু মানবে কিংবা আদৌ মানুষ সেই নির্দেশনাগুলো যেটি রয়েছে লকডাউনের, কঠোর লকডাউনের ক্ষেত্রে সেটি তারা মানবে কিনা, সেটি একটু প্রশ্ন এসে গেছে। আমরা অনেকের সঙ্গে কথা বলবো যারা এখন বাড়িমুখী হয়েছেন অর্থাৎ ঘরমুখী হয়েছেন ঈদ করবার জন্য, অনেকের সাথে কথা বলবো। অনেকেই যারা বলছেন তারা নিজেদের মতো করে তারা ফিরবেন এবং অনেকেই বলছেন যে লকডাউনে তারা বাড়িতেই থাকবেন। আমরা চেষ্টা করবো অনেক যাত্রীর সঙ্গে কথা বলবার জন্য, আসলে এই যে কঠোর লকডাউনটি আসছে সেই বিষয়ে তারা কতটুকু জানেন সেটি একটু জানার চেষ্টা করবো আমি। হ্যাঁ, আপনারা কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছেন? কোথায় বাড়ি? বাড়ি নওগাঁ। নওগাঁ। আচ্ছা, কি করেন আপনি এখানে? এখানে কাজ করি, কেরানীগঞ্জে জব করি। আচ্ছা, আপনি কি জানেন 23 তারিখ থেকে আবার লকডাউন শুরু হচ্ছে? 23 জি জি। সেক্ষেত্রে আবার কীভাবে ফিরবেন? ফেরার সিদ্ধান্ত আমরা তো ওইভাবে নেই নাই, যদি এরকম হয় তাহলে লকডাউন খোলার পরে আসতে হবে। তার আগে তো 23 তারিখ পর্যন্ত মনে করেন শিথিল করা হয়েছে। এর পরবর্তীতে তার মানে 2 দিন মাত্র সময় পাওয়া যাবে এদের পরে, এর মধ্যে তো আমাদের পক্ষে তার মানে দ্রুত ফেরা সম্ভব না। এই কারণে লকডাউন শেষ হলে আমাদেরকে আসতে হবে, নতুবা তো আর বিকল্প রাস্তা দেখতেছি না। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে যেভাবে আপনারা যাচ্ছেন লকডাউন শিথিল করে দিয়ে একটা সুস্থভাবে সবাই যাচ্ছেন আর স্বাস্থ্যবিধি মেনে যাচ্ছেন, সেক্ষেত্রে কি ফেরার বিষয়টি এরকম করলে কি ভালো হতো? আমার যতটুকু মনে হয় যে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এর চেয়ে ভালো হতো। তার মানে এই যে লকডাউনগুলো শিথিল করে একটা স্বাস্থ্যবিধি মানার প্রতি তার মানে প্রশাসনকে গুরুত্ব আরোপ করা। এই লকডাউন দেওয়ার কারণে জনগণ যে ভোগান্তির মধ্যে পড়তেছে, হ্যাঁ, এখন আপনি দেখেন এখানে স্বাস্থ্যবিধি মানতেছে খুব কম সংখ্যক আর কি, খুব কম সংখ্যক স্বাস্থ্যবিধি মানতেছে।
কিন্তু ওই সব জাম এক কথায়, আগে যে অবস্থা ছিল তার চেয়ে বেশি এক কথা, মানুষ বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। তো এর চেয়ে স্বাস্থ্যবিধি মানার প্রতি গুরুত্ব আরোপ করা, লকডাউন দিয়ে দিয়ে যে অবস্থা তৈরি হয়েছে দেশে অর্থনৈতিকভাবে বা দরিদ্র যারা নিম্ন পাড়ের লোক তাদের, এই জন্য আমি মনে করি তাদের এক কথা স্বাস্থ্যবিধি মেনে সব কিছু ঠিক রাখা আর কি। অথচ সরকার করছে কি, এই যে গার্মেন্টস খুলে রাখছে কিন্তু অন্যান্য সব সেক্টর বন্ধ রাখছে। তো এত সংখ্যক এই যে গার্মেন্টসের লোক শ্রমজীবী যারা, তারা এখন বাড়ি ফিরবে কীভাবে? তারা ফেরার জন্য ব্যাকুল হয়ে গেছে। আর এখানে এখন স্বাস্থ্যবিধি মানার যে একটা গুরুত্ব, এটা ওই মানের হবে না আর কি, প্রভাব পড়বে না। সেটা কি আপনাদের কি মনে হয় যে মানুষ যেভাবে যাচ্ছে আবার আবার যদি এইভাবে সবাই ফিরতে পারে কিনা মনে হয়? ফিরতে পারলে ভালো হবে। আবার যদি সবাই এরকম গাদাগাদি করে ফেরে সেটা কি খারাপ হবে না? যেভাবে যাচ্ছে এভাবে আসতে পারবে না, কেন টানা 5-8 দিন ধরে মানুষ যাবে, আর একদিন পরে হলো অফিস, কিভাবে আসবে মানুষ? আরও যানজটের আইতে আসতে হবে মানুষের, গাড়িতে আর আসা যাবে না, এরকম পরিবেশ হবে। সেক্ষেত্রে তো সে একই অবস্থা হলে গাদাগাদি করে তো আসবে, সেক্ষেত্রে করোনা সংক্রমণের তো একটা ঝুঁকি আছে নাকি? এখন সরকার যদি আরও 4-5 দিন লকডাউন, এই 22 তারিখে যদি লকডাউন না দেয়, তাহলে যদি আরও 4 দিন বাড়া যায়, তাহলে কিছু লোক সুস্থভাবে আসতে পারবে ঢাকাতে, না হলে আরও যানজট বেশি হবে। করোনার ঝুঁকিও তো সেক্ষেত্রে থাকে। হ্যাঁ, অনেক ঝুঁকি হবে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা কিছু যাত্রীর সঙ্গে কথা বললাম যারা বলছেন যে তারা কিন্তু যাচ্ছেন, কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যেই তারা যাচ্ছেন। হয়তো বা তারা ভাবছেন যে কোনো কারণে যদি আরও 4 দিন লকডাউনটি শিথিল করা হয়, সেক্ষেত্রে হয়তো তারা ঠিক যেভাবে যাচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে ঠিক সেভাবে আবার তারা ফিরতে পারবেন। আবারও যদি তারা বলছেন যে কোনোভাবে যদি কঠোর লকডাউন দেওয়া হয়, সেক্ষেত্রে তারা হয়তো মুভ করবেন। এটি ভালো, যদি কঠোর লকডাউনটি তারা বিধিনিষেধটা মেনে বাড়িতেই থেকে যান সেটি কিন্তু ভালো, কিন্তু সেটি যদি তারা না মানেন, আবারও আমরা গত রমজান ঈদে যেটা দেখেছি, মানুষজন একেবারে গাদাগাদি করে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তারা ফেরিতে করে, ট্রাকে করে, মিনি ট্রাকে করে আমরা দেখেছি যে ছোট ছোট যে মানে ট্রাকগুলো যেগুলোকে বলা হয় পিক আপ ভ্যানগুলো, সেগুলোতে করে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে ঢাকা ছেড়েছেন, আবার ঠিক একই উপায়ে তারা ঢাকায় আবার ঢুকেছেন। কিন্তু সেই উপায়টি যদি অনেকে অবলম্বন করেন, কিছুক্ষণ আগে একজন আমি যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু বলতেছিলেন যে তিনি বলছিলেন বারবার যে আমরা জানি কিভাবে ফিরতে হয়, বাংলাদেশে সবই সম্ভব। এই যে বিষয়টা আসলে মানুষের মধ্যে কিন্তু এখনও অসচেতনতা রয়েছে। কিছু কিছু সচেতন যাত্রী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা হয়তো বা লকডাউনের সময় বাড়িতেই থাকবেন, কিন্তু যারা বলছেন যে ফিরবেন, যে কোনোভাবে হোক বিকল্প পথে তারা ফিরবেন, কিন্তু সেই বিকল্প পথে যদি তারা আবারও সেই স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে, করোনার সংক্রমণ ঝুঁকিকে উপেক্ষা করে আবারও ঢাকায় ফেরেন, সেটি কিন্তু আবারও করোনা সংক্রমণের দিক থেকে বাংলাদেশকে অনেকখানি ঝুঁকিতে ফেলে দিতে পারে। আপনারা কি ভাবছেন দর্শক? আপনাদের মন্তব্য এবং মতামতগুলো আমাদের লিখে পাঠান। এই যে অবস্থাটা আপনাদেরকে আমি দেখালাম এবং যাত্রীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করলাম, এই অবস্থায় বাংলাদেশে করোনা সংক্রমণ কি আরও ঝুঁকি মুখে পড়বে কিনা আপনারা কি ভাবছেন? লিখে পাঠান। একই সঙ্গে সরকার যে এই মুহূর্তে লকডাউনটি শিথিল করেছে, সেটি যদি আবারও 23 তারিখ থেকে কঠোর লকডাউন দেওয়া হয়, সেক্ষেত্রে মানুষজন যদি স্বাস্থ্যবিধি না মানেন, সেক্ষেত্রে বাংলাদেশ করোনা সংক্রমণের দিক থেকে আবারও ঝুঁকি মুখে পড়বে কিনা আপনারা আপনাদের মন্তব্য লিখে পাঠান, মতামতগুলো লিখে পাঠান। আপনাদের সমস্ত মতামত এবং মন্তব্য পড়তে চাই, জানতে চাই এবং জানাতেও চাই আমাদের দর্শক এবং যারা পাঠক রয়েছেন তাদের সঙ্গে। একই সঙ্গে আপনারা সবাই যারা আমাকে দেখছেন, সবাই আমার এই লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা এই লাইভটি শেয়ার করে দিলে অনেক বন্ধুরা, আপনার ফেসবুক তালিকায় যারা বন্ধু রয়েছেন, তারা কিন্তু অনেক ইনফরমেশন জানতে পারবেন, বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি তারা জানতে পারবেন, মানুষ কি ভাবছে, মানুষের ভাবনাগুলো কি, সাধারণ মানুষ কি ভাবছে, সব কিছু আপনারা জানতে পারবেন খুব দ্রুত সময়, অল্প সময়ে আমি সেটি আপনাদেরকে খুব ঝটপট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং একই সঙ্গে আপনাদের মতামতগুলো আমি আমাদের যারা নিউজ হান্টের পাঠক এবং দর্শক রয়েছে তাদের কাছে শেয়ার করব। আপনারা লিখে পাঠান। এবং একই সঙ্গে আমি টার্মিনালের ভিতরে চলে এসেছি, একদম ভিতরে। আমরা আরেকটু ভিতরে যাচ্ছি, যেখানে অসংখ্য মানুষ এখনও কিন্তু তারা এখানে কোনো স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা, সেটা কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না। মানুষজনের মধ্যে কোনো প্রকার শারীরিক এবং যে সামাজিক দূরত্ব যে কথাটি বলা হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবে মানা হচ্ছে না। অনেকে কিন্তু মাস্ক পরেন, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ অনেকের মুখে এখানে মাস্ক আমরা দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে যে স্বাস্থ্যবিধি একেবারে উপেক্ষিত বলা যায় এই টার্মিনালগুলোতে। এবং কাউন্টারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন গাদাগাদি করে লোকজন বসে আছে, শিশু সন্তানদেরকে নিয়েও অনেকে বসে আছেন গাদাগাদি করে। কোথাও কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা, সেটি কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না। এবং একই সঙ্গে এই যে মানুষগুলো যেভাবে ভিড় করেছেন এখানে, সেই জায়গাটিতে কিন্তু একেবারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত বলা যায়। এবং যদিও লকডাউনটি শিথিলের সুযোগে অনেকেই দূরপাল্লার পরিবহনগুলো ব্যবহার করতে পারছেন, স্বাস্থ্যবিধি মেনেই তারা যেতে পারছেন, অন্তত
এক সিট ফাঁকা রেখে তারা যাচ্ছেন, সেটিও আমরা জানার চেষ্টা করব যে আসলে পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে এবং একটি আসন ফাঁকা রেখে যাত্রীর দিকে তোলা হচ্ছে কিনা এবং টিকিটের ক্ষেত্রে আসলে কতটুকু মূল্য নির্ধারণ করা হয়েছে কিংবা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেটিও আমরা জানবো। তার আগে দর্শকরা আমাকে অনেকেই মন্তব্য করছেন, আমি কিছু মন্তব্য করে আসতে চাই। কিছু মন্তব্য করতে চাই, আমার কাছে বেশ কিছু মন্তব্য চলে এসেছে দর্শক, আমি কিছু মন্তব্য করবো। যারা যারা আমাকে মন্তব্য করছেন আপনারা মন্তব্য করতে থাকুন। অনেকেই লিখছেন তাদের মতামতগুলো, আমি মতামতগুলো একটু পড়তে চাই কারণ অনেক সচেতন দর্শক রয়েছেন আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা মন্তব্য করছেন। আমি একটু এক এক করে সবার মন্তব্য পড়বো। আচ্ছা, অনেকেই এই মুহূর্তে আমাকে মন্তব্য করে ফেলেছেন, আমি একটু আমার হাতে এই মুহূর্তে যে মন্তব্যটি রয়েছে সেগুলো একটু পড়ি। আচ্ছা, বিপ্লব ইসলাম বলছেন আপনার, আচ্ছা রাসেল হোসেন রয়েছেন মানসিক দূরত্ব বজায় রাখা হয়েছে সেটি বলছে। আচ্ছা, রেজন আহমেদ রয়েছেন, আচ্ছা রেজন আহমেদ রয়েছেন, তিনি বলছেন এভাবে শহর থেকে গ্রামে আসতে থাকলে করোনা ভাইরাস গ্রামের এলাকাতে ছড়িয়ে পড়তে পারে, তাই এভাবে শহর থেকে গ্রামের দিকে আসা আমার মনে হয় ঠিক হচ্ছে না, করোনা ভাইরাসের বড় ঝুঁকিতে পড়তে পারে দেশ। আচ্ছা, তিনি তো মন্তব্য করেছেন রেজন। আচ্ছা, সাইফুল ইসলাম রয়েছেন, আপু কোথায় আছেন? সেফ থাকবেন কিন্তু, তবে সরকারের উচিত হবে আগামী 1/8/2021 তারিখ থেকে কঠোর লকডাউন দেওয়া উচিত, নয়তো মানুষ ঢাকায় ফিরবে কিভাবে? তাছাড়া গার্মেন্টস শ্রমিকরা রোজার ঈদে বাড়ি যাইতে পারেনি। আচ্ছা, কোরবানি ঈদও যদি না যেতে পারে তাহলে তো সমস্যা। হ্যাঁ, যেটি আমরা আজকে যেটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গার্মেন্টস এবং কলকারখানা সবই কিন্তু 23 জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে, তার মানে গার্মেন্টস এবং কলকারখানাগুলোও খোলা রাখা হচ্ছে না। সেক্ষেত্রে যারা গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখন বাড়িতে ফিরবেন, অনেকে কিন্তু তারা আবার ঢাকায় ব্যাক করবেন কীভাবে সেটি একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাসেল রয়েছেন আমার সঙ্গে, গৌতম কুমার ঘোষ রয়েছেন আমার সঙ্গে, কবির আহমেদ রয়েছেন, তিনি বলছেন আপু আমি মালয়েশিয়া থেকে দেখছি, আপনি সেফ থাকবেন। আচ্ছা, মানুষগুলোকে নিউজ, আচ্ছা তিনি তার মন্তব্য করছেন, অসংখ্য ধন্যবাদ কবির আপনাকে মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আলী মোজাহার রয়েছেন আমাদের টপ 10, তিনি বলছেন জাতি হিসেবে আমরা লজ্জিত, ঈদ উপহারের নামে বৃদ্ধ এক বাবার গায়ে হাত তুলল পৌর মেয়র। হ্যাঁ, যেটি আমরা কালকে দেখেছি যে বসিরহাটের যে পৌর মেয়র কাদের মির্জা, তিনি যখন ত্রাণ বিতরণ করছিলেন সেই জায়গাটিতে একজন বৃদ্ধের গায়ে তিনি হাত তুলেছিলেন, সেই ভিডিওটি গতকাল ভাইরাল হয়েছিল, সেটি নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু পরবর্তীতে আজকে সেই বৃদ্ধ আবার তিনি আবার নিজেই বলেছেন যে আসলে কাদের মির্জার পক্ষে তিনি কথা বলেছেন, তিনি নিজেই বলেছেন যে বসিরহাটের পৌর মেয়র অনেক ভালো লোক, তিনি নিজেই আসলে কথাটি বলেছেন। এই বিষয়টি আসলে অনেক দুঃখজনক ছিল গতকাল যখন আমরা যে চিত্রটি দেখেছি এবং ভিডিওটি অনেকটাই ভাইরাল হয়ে যায়। একই সঙ্গে কাদের মির্জাকে নিয়েও আবার নতুন করে সমালোচনার ঝড় ওঠে, সেটি আমরা গতকাল থেকে গণমাধ্যমগুলোতে বেশ আলোচিত হয়েছে কাদের মির্জার সেই ভিডিওটি নিয়ে। নিশ্চয়ই আপনারা যারা দেখেছেন আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আলী মোজাহার, আচ্ছা লুৎফর রহমান রয়েছেন, তিনি বলছেন আমরা যদি এখনো সাবধান না হই অনেক খারাপ সময় আসবে আমাদের জন্য। আচ্ছা, লুৎফর রহমান অসংখ্য ধন্যবাদ মন্তব্য করবার জন্য। সুহেদ আহমেদ রয়েছেন, আমরাও বলতে পারি মসজিদের 5 কিলোমিটারের মধ্যে কোনো হ্যাঁ ইসলামের প্রতিহিংসার কোনো স্থান নেই, একদমই তাই, আপনি ঠিক কথা বলেছেন। সাইফুল খান রয়েছেন, মনুষ্য অনেক, আচ্ছা এটি আলী মোজাহার রয়েছেন আমার সঙ্গে, তিনি আপনার মন্তব্যটি পড়েছে। আলী মোজাহার অসংখ্য ধন্যবাদ, তিনি বলছেন ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, একদমই তাই। বাঁধন হোসেন রয়েছেন, লকডাউন শিথিল কতদিন? আচ্ছা, লকডাউন শিথিল হচ্ছে 22 জুলাই পর্যন্ত থাকবে, 23 জুলাই থেকে আবারও কঠোর আরেকটি লকডাউন আসছে, যেটিকে বলা হচ্ছে সেটি অত্যন্ত কঠোর লকডাউন হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাই মাঠে থাকবেন। আচ্ছা, মাহবুব রহমান আঙ্গুর রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন মাস্ক পরাটা কি করোনার মহা ঔষধ কিনা? হ্যাঁ, মাস্ক পরাটা কিন্তু অবশ্যই খুবই জরুরি। মাস্ক পরাটা করোনার সংক্রমণের যেটি এখন যেভাবে ডেল্টা ভেরিয়েন্টে ছড়িয়ে পড়ছে সেটি কিন্তু অনেকটা নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে ছড়ায়, সেক্ষেত্রে মাস্কটা আপনাকে অনেকখানি প্রোটেকশন দেবে। এছাড়াও আপনাকে আরও কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে। মাহবুবুর রহমান, নাজমুল হক রয়েছেন আমার সঙ্গে, আপু অনেক ধন্যবাদ বলছেন। দেব জন রয়েছেন, আচ্ছা তার মন্তব্য করেছেন। রাফসান রয়েছেন আমার সঙ্গে, আপু আপনার জন্য একটা টিকিট কেটে দেন। আচ্ছা, সুবর্ণা ইয়াসমিন রয়েছেন, তিনি বলছেন বেঁচে থাকার তাগিদে হয়তো তাদের আবার শহরে ফিরে যেতে হবে, কিন্তু পোশাক শিল্প সহ সকল শিল্প কারখানা বন্ধ থাকলে হয়তো তারা আবার শহরে ফিরে আসতো না। সেক্ষেত্রে বলা যেতে পারে করোনা প্রভাব
আচ্ছা, করোনা প্রভাব কমতে হলে শুধু লকডাউনে হবে না, সাথে পোশাক শিল্প সহ সকল শিল্প কারখানা বন্ধ করতে হবে, তাহলে যদি করোনা প্রভাব কমে। হ্যাঁ, পোশাক শিল্প কলকারখানা কিন্তু আবারও 23 জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে। টোটালি সব কিছু বন্ধ থাকবে, এটা আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। রাসেল রয়েছেন, আমি বরিশাল ঝালকাঠি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আক্তার হোসেন রয়েছেন, তিনি বলছেন যে জাতিকে স্বাস্থ্যবিধি মানতে সেনাবাহিনী লাগে, সে জাতিকে কপালে জীবন্ত লাশ ছাড়া আর কিছু আশা করা যায় না। আচ্ছা, আক্তার হোসেন, আপনি ভালো কথা বলেছেন। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে কি মানুষকে সচেতন করা সম্ভব? তারা কিন্তু তাদের ডিউটিটা পালন করবে, তাদের দায়িত্বটা পালন করবেন, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। মানুষ যদি নিজে থেকে সচেতন না হয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতক্ষণ ডিউটি দিয়ে তাদেরকে সচেতন করতে পারে? আপনি বলুন। একদম ঠিক কথা বলেছেন আক্তার হোসেন, আপনাকে ধন্যবাদ মন্তব্য করবার জন্য। নুরু মিয়া রয়েছেন আমার সঙ্গে, ভৈরব দুর্যোগ মোড় থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। মেজি আরাফাত রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আপু এখন কি করোনা নাই কিনা। হ্যাঁ, সেটিও কিন্তু আমরা দেখছি যে পুরো জায়গাটা কিন্তু কোথাও স্বাস্থ্যবিধি সেভাবে মানা হচ্ছে না। মোকাদ্দেস মনি রয়েছেন আমার সঙ্গে, আপনার কথাগুলো খুব সুন্দর আপু। আচ্ছা, শাফিউল ইসলাম রয়েছেন, মালয়েশিয়া থেকে দেখছেন। সাইফুল ইসলাম রয়েছেন, তিনি বলছেন আমার কমেন্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এমডি আফতাবুর রয়েছেন, এটা ঠিক বলেছ আপা। আচ্ছা, ইমরান হোসেন রয়েছেন আমার সঙ্গে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমডি আজাদ রয়েছেন, হাওলাদার মানিক রয়েছেন, চমৎকার লাইভ ফর থ্যাঙ্কস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মহিউদ্দিন ইসলাম হৃদয় রয়েছেন, কবে থেকে কঠোর লকডাউন দিবে? আচ্ছা, আবারও 23 জুলাই থেকে কঠোর লকডাউন আসছে। আবু আবদুল্লাহ রয়েছেন, আচ্ছা আমার সঙ্গে রয়েছেন এমডি হান্নান। আমরা যারা চাকরি করি সবাই তো গরিব, সবাই যেন কর্মস্থলে ফিরতে পারে সেই ব্যবস্থা যেন করা হোক, এই কামনা করি। আসলে এই বিষয়টি উঠে এসেছে, যারা কর্মজীবী রয়েছেন তারা আবার নতুন করে কিভাবে ঢাকায় ফিরবেন সেই প্রশ্নটি কিন্তু চলে এসেছে। আপনারা আপনাদের মন্তব্যগুলো লিখুন। আসলে সরকার এই মুহূর্তে কী ব্যবস্থা নিলে আবারও যারা কর্মস্থল ছেড়ে, কিন্তু সরকারি যারা চাকরি রয়েছেন, চাকরিজীবী রয়েছেন, তাদের কিন্তু কর্মস্থল ত্যাগ করবার না করার জন্য মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সামাদ চৌধুরী রয়েছেন, আমার সঙ্গে এমডি বাপ্পি রয়েছেন, আচ্ছা রাসেল হোসেন রয়েছেন। আচ্ছা, আমি আবারও কমেন্টে ফিরবো, আমি তার আগে একটু টার্মিনালে কিছু যাত্রীদের সঙ্গে কথা বলতে চাই। অনেক যাত্রী এখানে অপেক্ষা করছেন। এখানে যারা, আমি একটু গাড়ির কাছে যাব যেখানে যাত্রীরা উঠছেন, সেখানে আসলে ভাড়ার ক্ষেত্রে কোনো তারতম্য রয়েছে কিনা, অতিরিক্ত ভাড়া কি আদায় করা হচ্ছে কিনা, সেটাও আমি একটু জানার চেষ্টা করব। এই জায়গাটিতে কিন্তু এখনো যারা যাত্রী রয়েছেন আপনারা কোথায় যাচ্ছেন? আমরা রংপুরে যাব। টিকিট কেটেছেন? টিকিট পেয়েছেন? হ্যাঁ, পাইছি। ভাড়ার ক্ষেত্রে কি কোনো তারতম্য আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কিরকম? আসলে টিকিট আছে, কিন্তু ওনারা আগেই কেটে রাখছে হয়তো, বা এখন ওভার রেটে বিক্রি করতেছে। এখন আমাদেরকে তো যেতে হবে, আমরা কি করবো, নিরুপায়। কারণ ওভার রেট দিয়ে নিয়ে যাওয়া লাগছে। তার মানে অতিরিক্ত ভাড়া দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে। আচ্ছা, আপনি কি করেন? আমি স্টুডেন্ট। আচ্ছা, আপনারা কি জানেন যে 23 তারিখ থেকে আবার কঠোর লকডাউন শুরু হচ্ছে? না, এ ব্যাপারে আসলে বলতে পারছি না, কারণ আমি ঢাকা আসছি গতকালকে, আবার আজকে চলে যাচ্ছি, তো আপডেট রাখিনি। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, একজন যাত্রীর কাছে আমরা যেটা শুনলাম যে টিকিটের ক্ষেত্রে কিন্তু আবার অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ কিন্তু যাত্রীদের আছেই, যেটি আমরা গাবতলীতে দেখেছিলাম। এখানেও কিন্তু একই অভিযোগ পাচ্ছি, তাদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আমরা আরও কিছু যাত্রীর সঙ্গে কথা বলবো। অনেক দর্শক আমাকে মন্তব্য করেছেন, তারা যাত্রীদের সঙ্গে কথা বলতে বলেছেন।
আমরা একটু গাড়ি কাছেগুলো যাবো, আসলে সেখানে যাত্রীদের কাছ থেকে আমরা যেখানে জানতে পারছি অনেকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এরকম অভিযোগ আমরা পাচ্ছি। আমরা একটু গাড়ির ভিতরে দেখবো যে আসলে কতটুকু স্বাস্থ্যবিধি সেখানে মানা হচ্ছে আর সেখানে কতখানি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেটি একটু আমরা একটা সরেজমিনে দেখতে চাই। এখানে যাত্রীরা সবাই গাড়িতে উঠে বসছে, আমরা একটু ভিতরে উঠবো, দেখার চেষ্টা করবো আসলে এখানে কি ভিতরের অবস্থা কি। দেখতে চাই যে ভিতরে আসলে কতখানি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক সিট ফাঁকা রেখে যাওয়া হচ্ছে না। আচ্ছা, এখানে এই স্বাস্থ্যবিধি মানাই হচ্ছে, মানে যাত্রীদেরকে ঠিক এক সিটেই বসানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ভাড়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? ভাড়া কি অতিরিক্ত নেওয়া হচ্ছে? না, এখানে ভাড়া ঠিক আছে না? হ্যাঁ? আপনারা কোথায় যাচ্ছেন? রাজশাহী যাবো, কি করেন আপনি? জব করি। কথা বলে আপনার সাথে। আচ্ছা, আপনি জব করেন না? আপনি আবার ফিরবেন কিভাবে? ফিরবেন কিভাবে ঢাকায় আবার? আল্লাহ যে রাস্তা ফেলে সে রাস্তা ফিরবো। আচ্ছা, আবার তো 23 তারিখ থেকে লকডাউন শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যারা যাচ্ছেন এগুলো এত আসার প্রথম আমরা সে নাই, আর লকডাউন ছুঁয়ে আসতে পারি সে আল্লাহ সেক্ষেত্রে আপনার জবের যে আপনার কি ছুটি রয়েছে? কোম্পানি একটা আসবে। আমরা প্রধানমন্ত্রী অফিস 25 তারিখ অফিস 25,000 আমার স্যালারি কাটে, যেগুলো 24 তারিখ হাজির হতে হবে। 25 তারিখে আপনি কিভাবে ফিরবেন? দেখি আল্লাহ কীভাবে আসতে পারে সে চেষ্টা করবো। তার মানে বিষয় হচ্ছে যে আপনারা বিকল্প পথে আপনার আসার চিন্তা করছেন, তাই তো? জি জি। বিকল্প পথ মানে কিভাবে আসবেন বলেন একটু। এখন দেখি বসতে কি অবস্থা কি আর থাকছে সেভাবে। তার মানে আমরা যেখানে দেখেছি যে অনেকেই ট্রাকে করে আসে, তারপরে যে প্রাইভেট গাড়িগুলোতে করে কিংবা ফেরিতে করে। না পাবেন একটা লিস্ট থাকে, ওটা তো আসলে প্রবলেম হয় না, না হলে তো থাকতে হবে। নাহলে কোন মালিককে ফোন করতে আমার যে আসলে একটা বেশি নাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একজন চাকরিজীবীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তার কিন্তু 25 তারিখে অফিস রয়েছে তিনি বললেন, কিন্তু তিনি কর্মস্থলে কিভাবে ফিরবেন সেটা তিনি জানেন না। কিন্তু সেক্ষেত্রে আপনার কি ঢাকা যে ছাড়ছেন, ঢাকা ছাড়াটা কি এই মুহূর্তে জরুরি কিনা শুধু ঈদ করবার জন্য? এখন অবস্থা হচ্ছে বাবা মা এক জায়গায় আছে, তার না আসি বাড়ি 3 মাস পর বাড়ি যাচ্ছি, এই ছেলে বাচ্চা হচ্ছে ওই বলতে চাও আসো, এবার চেষ্টা হলে আসতে না পারলে থাকো। এখন তো মনটা মানছে না, যাতে সেক্ষেত্রে যে আপনার শিথিল লকডাউনে করার জন্য আপনারা যাচ্ছেন, যদি সেভাবেই শিথিল থাকতো এইভাবে তো আবার ফিরতে পারতেন না সুস্থ। আমার সিটে নাই, যে ওনাদের সিটে হয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বললাম, তবে এই গাড়িতে যেটি বলা হচ্ছে এখানে ভাড়া নিয়ে কারো কোনো অভিযোগ নেই। আমরা যে গাড়িটিতে উঠেছিলাম হানিফ পরিবহনের একটি গাড়ি, এবং এখানে এক সিট ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে গাড়িগুলো চলছে, তবে এখানে ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। যেটি আমরা দেখলাম বেশ স্বাস্থ্যবিধি মেনে এখানে গাড়িগুলো চলাচল করছে। তবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের কিন্তু একটু শঙ্কার জায়গা রয়েছে, তারা আসলে কিভাবে পরে ফিরবে সেটি তারা জানে না। তবে যেটি তারা বলছেন যে তারা বিকল্প পথে তারা ফিরবেন, এবং এই বিকল্প পথটি কি সেটি আমরা দেখেছি গত ঈদ উল ফিতরের সময়। বিকল্প পথটা কিন্তু খুবই ভয়াবহ, এবং যেভাবে মানুষ গাদাগাদি করে মানুষজন নিয়ে যেভাবে গাদাগাদি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে তারা যেভাবে ঢাকায় ফিরেন সেটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, এবং আবারও যদি আমাদেরকে সেই দৃশ্য দেখতে হয় সেটি আমাদের জন্য খুবই দুঃখজনক হবে যদি মানুষ আবারও সেভাবে ফিরতে শুরু করে। এবং ঢাকায় ফেরার যদি কোনো উপায় না থাকে, এই মুহূর্তে যদি কঠোর লকডাউনটি যেহেতু খুবই সময় উপযোগী এবং সময় উপযোগী সিদ্ধান্ত, যেহেতু আজকেও করোনায় কিন্তু 204 জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন কিন্তু 8,000-এরও বেশি মানুষ। এরকম অবস্থায় লকডাউনটি যেরকম জরুরি, ঠিক একইভাবে জরুরি যারা এভাবে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা ছাড়ছে তারা যাতে আবারও স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় ফেরেন, তেমনটি তারা দাবি জানাচ্ছিলেন যারা এখানকার যাত্রীরা রয়েছেন। কিন্তু সেটি যেহেতু কঠোর লকডাউনের কারণে সম্ভব হবে না, সেক্ষেত্রে তারা যদি বিকল্প পথে আবার ঢাকায় ফেরেন সেটি কিন্তু বাংলাদেশকে আরও বেশি বিপদগ্রস্ত করে তুলবে। এটি আসলে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা রয়েছেন তারাও সেটি বলেছেন। কিন্তু যে যেখানে রয়েছেন সে জায়গায় যদি সবাই আটকে যায় কিংবা সে জায়গায় যদি থেকে যায় তাহলে কিন্তু আর সমস্যাটা থাকে না, কিন্তু সমস্যাটা তখনই তৈরি হবে যখন তারা সবাই সদল বলে আবারও ঢাকা ফেরার চেষ্টা করবে। আচ্ছা, আমার কাছে বেশ কিছু কমেন্ট চলে এসেছে, আমি কিছু কমেন্ট করতে চাই, তারপরে আবারও
আমার কাছে একটি খবর রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে 23 জুলাই থেকে যে কঠোর লকডাউনটি শুরু হচ্ছে সেই লকডাউন বিষয়ে আমার কাছে কিছু একটু খবর রয়েছে, গুরুত্বপূর্ণ খবর, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে আমি কিছু কমেন্ট করতে চাই। আমার কাছে শহীদ নূর রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন গ্রামেও কি মাস্ক পরতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই গ্রামে কিন্তু এখন করোনা সংক্রমণ বেশি হচ্ছে, আপনারা জানেন। প্রত্যন্ত অঞ্চলগুলোতে করোনা ছড়িয়ে পড়েছে, গ্রামে গ্রামে মৃত্যুর সংখ্যা বাড়ছে, জেলায় জেলায় প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরকম অবস্থায় গ্রামে কিন্তু আরও বেশি করে আপনাদেরকে মাস্ক পরতে হবে। শুধু গ্রামে না, শহরেও আপনাদেরকে মাস্ক পরতে হবে, সব জায়গায় আপনাদেরকে মাস্ক পরতে হবে। এটি এখন মাস্ক পরাটা এখন বাধ্যতামূলক। আচ্ছা, রাজ আহমেদ রয়েছেন, আচ্ছা ফাহিম আহমেদ রয়েছেন, দুবাই থেকে দেখছেন। রইস খান রয়েছেন, আহমেদ সাজ্জাদ রয়েছেন, তিনি বলছেন কাদের মির্জা ঘুষি মেরেছে, ঠিক আছে, এ নিয়ে যে কথা বলবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, অন্তু ফাহমি রয়েছেন। আচ্ছা, কাদের মির্জার বিষয়টি একটু বলি। কাদের মির্জা যাকে ঘুষি মেরেছেন তিনি কিন্তু আজকে আবার কাদের মির্জার পক্ষে কথা বলেছেন। আচ্ছা, আইনানুগ ব্যবস্থা আসলে কার বিরুদ্ধে নেওয়া উচিত আপনি মন্তব্য করবেন নিশ্চয়ই। রেজাউল করিম রয়েছেন আমার সঙ্গে। আপু আসসালামু আলাইকুম, সামনে কি আরও কঠোর লকডাউন দিবে আপনার কি জানা থাকে? হ্যাঁ, কঠোর লকডাউন আবার দিচ্ছে ভাইয়া, আবারও 23 জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। আহমেদ সাজ্জাদ রয়েছেন, এমডি রকি রয়েছেন। আপু আপনার নাম কি? আমি মৌসুমি রয়েছি নিউজ হান্ট লাইভ থেকে। জাহাঙ্গীর আলম রয়েছেন, বিমান চলাচল কী হবে? হ্যাঁ, বিমান চলাচল করছে। অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো 23 অর্থাৎ 22 জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল করবে, তবে 23 জুলাই থেকে সব কিছু বন্ধ থাকবে। জাহাঙ্গীর আলম। আচ্ছা, অরুণ বড়ুয়া রয়েছেন, ওমান থেকে দেখছেন। দেলোয়ার হোসেন রয়েছেন, আচ্ছা তিনি বলছেন আচ্ছা বড় বোন কেমন আছেন? ভালো আছি। রেদন হোসেন, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আচ্ছা, ওমর ফারুক মোল্লা রয়েছেন, আমি প্রবাসী বাংলাদেশি, ওমান থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। কামরুল রয়েছেন মালয়েশিয়া থেকে। মশিউর রহমান রয়েছেন, আপু কেমন আছেন? ঢাকা থেকে দেখছি। মশিউর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমডি রবি রয়েছেন, আপু আপনি এখন কোথায় আছেন? আমি এই মুহূর্তে কল্যাণপুর বাস টার্মিনালে রয়েছে। জাবেদ হোসেন রয়েছেন, সন্দীপ থেকে দেখছেন আমাকে। আহমেদ সাজ্জাদ রয়েছেন, আচ্ছা তিনি তার মন্তব্য করছেন। পড়ছি শীত দাস রয়েছেন, তিনি বলছেন আপনার নিউজ দেখে মনে হয় না করোনা আছে বাংলাদেশে। হ্যাঁ, একদমই তাই। আসলে এই জায়গাগুলোতে যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, প্রত্যেকটা বাস টার্মিনালের একই অবস্থা। বেশিরভাগ জায়গায় আসলে স্বাস্থ্যবিধিগুলো সেভাবে মানা হচ্ছে না, গাদাগাদি ভিড় আসলে যেভাবে যাচ্ছে। তবে স্বস্তির বিষয় যেটি, যে দূরপাল্লার পরিবহনগুলো রয়েছে সেই জায়গাগুলো আমরা দেখছি সরজমিনে গিয়ে, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি, সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। একটি আসন ফাঁকা রেখে জায়গাগুলো বসানো হয়েছে যাত্রীদেরকে। এই জায়গাটা একটু স্বস্তির জায়গা রয়েছে। আচ্ছা, আমার সঙ্গে রয়েছেন রইস খান, আমার সঙ্গে রয়েছেন তানজিল আহমেদ মাসুদ রয়েছেন, তিনি বলছেন বিজিএমই একটু চাপ দিলেই পাল্টে যাবে সরকারের লকডাউনের সিদ্ধান্ত। আচ্ছা, আমার সঙ্গে বাবু খান রয়েছেন, হাবিবুর রহমান রয়েছেন, রিপন, হানিফ খান রয়েছেন। আপু চাঁপাইনবাবগঞ্জের কী খবর? খবর। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে এবং রাজশাহীতে কিন্তু করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে, রাজশাহীতে মৃত্যু সংখ্যা বাড়ছে, সেটি আপনারা জানেন। প্রত্যেকটা জেলা শহরগুলোতে, বিশেষ করে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, সীমান্তবর্তী জেলাগুলোর অবস্থা আসলে খুবই ভয়াবহ। হাবিব উল্লাহ রয়েছেন, তিনি বলছেন লকডাউন 25 তারিখের পর হলে ভালো হবে, তা না হলে 22 তারিখে। হ্যাঁ, তিনি যেটি বলছিলেন আসলে 22 তারিখে কিন্তু আবারও একটি ভয়াবহ একটি অবস্থা তৈরি হতে পারে। সবাই যদি একসঙ্গে ফেরার চেষ্টা করেন, সেখানেও যানজট, একই সঙ্গে টিকিট ক্রাইসিস হবে, মানুষজন আশা নিয়ে অনেকেই অনিশ্চয়তা পড়বেন, এবং যদি তারা 22 তারিখে না ফেরেন, 23 তারিখের পর যারা ফিরবেন তারা কিন্তু ওই বিকল্প পথটি বেছে নেবেন, যেটি আসলে করোনা সংক্রমণের জন্য আমাদের বাংলাদেশকে আরও বেশি বিপদগ্রস্ত করে তুলতে পারে। এই সংখ্যার জায়গাটা আসলে তৈরি হয়েছে, এই জায়গাটি আমরা আসলে কথা বলতে এসেছি। যারা যাত্রীরা এত স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা আসলে কীভাবে ফিরবেন অনেকেই সেটি জানেন না। আচ্ছা, সালে খান রয়েছেন এদের। আচ্ছা, আমার সঙ্গে রয়েছেন আকসুম ভাই রয়েছেন আমার সঙ্গে, কাইয়ুম রয়েছেন আমার সঙ্গে, আব্দুল জলিল রয়েছেন, তিনি বলছেন আপনার লাইভটা অনেক সুন্দর। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাইফুল্লাহ আহমেদ সুমন রয়েছেন, তিনি বলছেন 1.5 ঘন্টা 50। আচ্ছা, তিনি তার পরীক্ষার কথা বলেছেন। আক্তার হোসেন রয়েছেন, যশোরে প্রতিদিন প্রতিবেশীর লাশের জানাজা, তবুও গা ঘেঁষে লাশ হতে ঘরে ফেরা। ভালো কথা বলেছেন আক্তার হোসেন, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে প্রত্যেকটা জেলা শহরে, যশোরও কিন্তু সীমান্তবর্তী একটি জেলা, সেখানেও কিন্তু প্রচুর করোনা সংক্রমণের রোগীর সংখ্যা আমরা পাচ্ছি, একই সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সাতক্ষীরা তো একই অবস্থা। ঠিক এইভাবেই মানুষ গাদাগাদি করে যেভাবে যাচ্ছে, আপনার কথাটা একদম ভালো বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বকুল রয়েছেন, আরশাদ হোসেন রয়েছেন আমার সঙ্গে, কাতার আওয়ামী যুবলীগ রয়েছেন আমার সঙ্গে, বাবুল রয়েছেন আমার সঙ্গে, তানজিল আহমেদ মাসুদ রয়েছেন। তিনি বলছেন সরকার মানুষের জীবন নিয়ে, আচ্ছা তিনি তার মন্তব্য করেছেন। চান তারা সুরজ রয়েছেন, সরকার ফ্রি মাস্ক দেওয়ার পর কথা বলা উচিত, মাস্ক নেই কোনো প্রত্যেক প্রতিষ্ঠানে উচিত তার কাস্টমারকে ফ্রি মাস্ক আর ফ্রি স্যানিটাইজার দেওয়া, তিনি তার মন্তব্য করছেন। আচ্ছা, মোহাম্মদ গৌস আলী রয়েছেন, সেলিম মাহমুদ রয়েছেন আমার সঙ্গে, এই সেম
শাকুর রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন যারা সরকারি চাকরি করেন তাদের বেতন বন্ধ করে দেওয়া হলে সব করোনা চলে যাবে। আচ্ছা, ইসলামিক গল্প রয়েছেন আমার সঙ্গে, জিল্লুর রহমান রয়েছেন, মেজি আরাফাত রয়েছেন, আপু আপনি করবেন কোথায়, আচ্ছা তিনি আচ্ছা মনির জামান রয়েছেন আমার সঙ্গে, আক্তার হোসেন রয়েছেন আমার সঙ্গে, জনগণের মন রাখলেও জান থাকবে তো, আচ্ছা তিনি সেটি বলছেন। হৃদয় খান রয়েছেন, ইসলামিক গল্প রয়েছেন, এমডি রাশিদ খান মিলন রয়েছেন, আপু আমি রংপুর থেকে বলছি, রাশিদ খান মিলন বাড়ি গেলে আসতে পারবো কিনা, না বাড়ি গেলে কিন্তু আপনি আর আসতে পারবেন কিনা সেটি বলা যাচ্ছে না, তবে আপনি যদি 22 তারিখে ফিরে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিরতে পারেন, তবে 23 তারিখ থেকে আবার কঠোর লকডাউন আসছে, 23 তারিখের পর ফিরলেই আপনাকে আসলে না ফেরার সম্ভাবনায় বেশি। মিনহাজ আচ্ছা মেহরাজ রয়েছেন আমার সঙ্গে, আপু লাইভে আসার জন্য ধন্যবাদ, সাথে ঈদের দিনে দাওয়াত রইল, আসবেন আপু। তানহা মারজান, সেজান, লিজান, তাহসান অনেকেই দেখছেন আমাকে। আচ্ছা জসিম ইসলাম রয়েছেন, তিনি বলছেন প্রতিদিন এভাবে লাইভে, আচ্ছা আবার একটু লিখতে হবে। হৃদয় খান রয়েছেন, এমডি সবুজ রয়েছেন আমার সঙ্গে, মালয়েশিয়া থেকে দেখছেন এমডি বিশ্ব রয়েছেন, তিনি বলছেন আপু আপনার লাইভ আমার খুব ভালো লাগে। আচ্ছা মুক্তার হোসেন রয়েছেন, বুলবুল ইসলাম রয়েছেন, সাইফুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে, হাবিবুর রহমান রিপন রয়েছেন, এমডি নাইমুল রয়েছেন, সৈয়দ আহমেদ রয়েছেন, রেজন আহমেদ রয়েছেন আমার সঙ্গে, হাবিবুর রহমান রিপন রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন মুস্তাফা কামাল রয়েছেন, জহির আকন রয়েছেন, শরীফ রয়েছেন আমার সঙ্গে রয়েছেন শাহানুর লিটন রয়েছেন, হাবিবুর রহমান রিপন রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন আক্তার হোসেন, তিনি ভালো মন্তব্য করেছেন, লাভলি ইয়াসমিন রয়েছেন আমার সঙ্গে, বুলবুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে। লকডাউন আবার হলে মানুষ কেমন করে ঢাকায় এসে আবার চাকরিতে যোগ দেবে সেদিকেও দেখতে হবে আপু। হ্যাঁ সেটি কিন্তু আমরা অনেক জাতির সঙ্গে কথা বলেছি, কিছুক্ষণ আগে আমি যে জাতির সঙ্গে কথা বললাম তিনি কিন্তু একই কথা বললেন, তিনি একজন চাকরিজীবী কিন্তু তার 25 তারিখে অফিস রয়েছে, বাট তিনি কীভাবে ফিরবেন তিনি সেটি জানেন না, সেটি তিনি আমাদেরকে বলছিলেন। শোয়েব আহমেদ রয়েছেন, তিনি বলছেন আপু সতর্ক থাকবেন। আমার সঙ্গে রয়েছেন আকসুম খান রয়েছেন, হাবিবুর রহমান রিপন রয়েছেন, সাইফুল ইসলাম রয়েছেন, তিনি বলছেন আচ্ছা মহারাজ রয়েছেন আমার সঙ্গে, এস এম সোহাগ রয়েছেন, মনোজ মং হাই রয়েছেন আমার সঙ্গে, কামরুল হাসান খান রয়েছেন ঢাকা থেকে, মঈনুদ্দিন রয়েছেন আমার সঙ্গে, তিনি সিলেট থেকে দেখছেন, তিনি বলছেন আপু কোথা থেকে লাইভ করছেন। আচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণপুর বাস টার্মিনাল রয়েছি, এসডি রুহুল দে রয়েছেন আমার সঙ্গে, আলী মোজাহার রয়েছেন, আফরিন খান রয়েছেন, আপু কেমন আছেন, শাহানুর লিটন রয়েছেন। লকডাউনকে আবার বাইক চালানো যাবে কিনা, না কোনো কিছুই চালানো যাবে না, কঠোর লকডাউনে কোনো কিছু চালানো যাবে না। ফ্রিল্যান্সার আলমগীর রয়েছেন, তিনি বলছেন এসএসসি পরীক্ষা সম্পর্কে কি একটু বলবেন। আচ্ছা এসএসসি এবং এসএসসি পরীক্ষা নিয়ে কিন্তু সরকার একটি সিদ্ধান্ত দিয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সেটি হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে অনুষ্ঠিত হতে পারে, এটি শিক্ষামন্ত্রী সেটি ঘোষণা দিয়েছেন। সোহেল খান রয়েছেন, 23 তারিখ থেকে লকডাউন জনগণ মানবে না। আরিয়ান ভাই রয়েছেন, আপু আমি নাহিদা। আচ্ছা আবার একটু লিখতে হবে। সোয়েব আহমেদ রয়েছেন, আপু কেমন আছেন। এমডি সুমন রয়েছেন, ওমান থেকে দেখছেন। মোস্তফা খান রয়েছেন, অনেক ভালো লাগলো। আচ্ছা বেলায়েত হোসেন রয়েছেন, দিলদার হোসেন রয়েছেন আমার সঙ্গে, অনেক আকিক মিয়া রয়েছেন, জুয়েল খান রয়েছেন আমার সঙ্গে, ওমান থেকে দেখছেন। নাসির খান রয়েছেন, তিনি বলছেন আপু আপনার সাবলীল উপস্থাপনা আমার খুব ভালো লাগে। শরীফ, অসংখ্য ধন্যবাদ নাসির আপনাকে মন্তব্য করবার জন্য। শরীফ ইসলাম রয়েছেন যশোর থেকে। আব্দুর রহিম রয়েছেন, তিনি বলছেন আপু আমাদেরকে সরকার কিছু না দিয়ে কিছুদিন পরপর লকডাউন দিয়ে পেটার মানে না, এটা কি ঠিক করছে কিনা সরকার, আমি কক্সবাজার থেকে দেখছি। আচ্ছা আব্দুর রহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করবার জন্য। সরকার কিন্তু গরিবদের জন্য একটি প্রণোদনা ঘোষণা করেছে, আমরা কিছুদিন আগে সেটি খবরটি লাইভ করেছি। আপনারা আমাদের newshunt.com.bd এই ঠিকানায় গিয়ে আপনারা নিউজটি পড়ে আসতে পারেন, আমার লাইভটি দেখে আসতে পারেন। আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে নিউজ হান্ট বাংলাদেশ, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। সুরুজ্জামান রয়েছেন, আপু আমি সবসময় আপনাদের নিউজটা শুনি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ সুরুজ্জামান। বুলবুল আক্তার রয়েছেন, ফারুক আহমেদ রয়েছেন, আপু কেমন আছেন। জাহিদুল হাওলাদার রয়েছেন, দিলদার হোসেন রয়েছেন সিলেট থেকে। শোয়েব আহমেদ রয়েছেন, তিনি বলছেন আমার কমেন্ট পড়লেন না। শোয়েব আহমেদ, হ্যাঁ আপনার কমেন্ট পড়ে দিয়েছি ভাইয়া, নিশ্চয়ই খুশি হয়েছেন। জাকির হোসেন রয়েছেন, আল্লাহ সবাইকে হেফাজতের মালিক, একদমই তাই। শাহানুর লিটন রয়েছেন, আপু লকডাউন কি বাইক আসা যাবে কিনা। না, লকডাউন যেটি কঠোর হচ্ছে সব যানবাহন কিন্তু বন্ধ থাকবে। আচ্ছা মাসুক মিয়া বাবুল রয়েছেন, তিনি বলছেন অতি চমৎকার উপস্থাপনা, অসংখ্য ধন্যবাদ বাবুল। এমডি কামাল রয়েছেন, সোহান রহমান রয়েছেন সিলেট থেকে, বাবলু মণ্ডল রয়েছেন কঠোর। আচ্ছা আবার একটু লিখতে হবে বাবুল। ফারুক আহমেদ রয়েছেন, মোহাম্মদ আজম রয়েছেন, কুষ্টিয়া থেকে দেখছেন ফারুক। আজিম রয়েছেন, আমি ওমান থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আজম। আফরিন খান রয়েছেন, আপু কেমন আছেন। ভালো আছি। আচ্ছা চানতারা সুরুজ রয়েছেন, তিনি বলছেন কাদের, আচ্ছা তিনি কাদের মির্জার কথা বলছেন। জহির আকন রয়েছেন আমার সঙ্গে, এমডি আবিদ রয়েছেন, মল্লিক রবিউল ইসলাম রয়েছেন, সাবধানে থাকবেন। এমদাদ রয়েছেন আমার সঙ্গে, কেমন আছেন আপু আপনি। ভালো আছি। আচ্ছা অভুজমন হৃদয় রয়েছেন, এমডি আবিদ রয়েছেন আমার সঙ্গে। আরিয়ান ভাই রয়েছেন, এমডি রকি রয়েছেন, আপু আপনার বাসার কথা বলছেন। আচ্ছা মনির রয়েছেন আমার সঙ্গে। 23 থেকে আন্তর্জাতিক ফ্লাইট কি অফ থাকবে বলবেন।
হ্যাঁ, সৌদি আরব। আচ্ছা, আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে যেটা বলা হচ্ছে যে অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু বন্ধ থাকবে 23 জুলাই থেকে। সোহেল রানা রয়েছেন আমার সঙ্গে, ফারুক আহমেদ রয়েছেন কুষ্টিয়া থেকে। আচ্ছা, আলিমুদ্দিন রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আপু ব্যাংকের লেনদেনের সময় কমিয়ে দেওয়া, ওই সময় আবার একটু লিখতে হবে। আচ্ছা, সুরুজ্জামান রয়েছেন ওমান থেকে দেখছেন, আলামিন হোসেন রয়েছেন, রাজন রয়েছেন আমার সঙ্গে, এমডি কামাল রয়েছেন, হুমায়ুন রয়েছেন আমার সঙ্গে, মাদারীপুর থেকে উৎপল বিশ্বাস রয়েছেন, গো হেড আপু বলছেন, অসংখ্য ধন্যবাদ উৎপল। এনামুল ইসলাম আলামিন রয়েছেন নোয়াখালী থেকে, বাবু খান রয়েছেন, বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষ নিয়ে, আচ্ছা তিনি তার মন্তব্য করেছেন। আব্দুল কাদের সাইফুল রয়েছেন, তিনি বলছেন লকডাউনের পাশাপাশি মাস্ক ব্যবহার বিষয়ে কঠোর আইন করা উচিত। আচ্ছা, মাসুক মিয়া বাবুল রয়েছেন আমার সঙ্গে, জহির আকন রয়েছেন, আপু ধন্যবাদ বলছেন। দিলরুবা আক্তার রয়েছেন, আপু লকডাউন কি বাড়ানো হবে না? হ্যাঁ, লকডাউন বাড়ানো হচ্ছে আপু 23 জুলাই থেকে। আব্দুল আজিজ রয়েছেন, শীতলের মেয়াদ 27 তারিখ পর্যন্ত কি হবে? আচ্ছা, 27 তারিখ পর্যন্ত না, শীতলের মেয়াদ কিন্তু 22 জুলাই পর্যন্ত, অর্থাৎ 23 জুলাই থেকে কিন্তু আবারও কঠোর লকডাউন শুরু হচ্ছে। আচ্ছা, আমার সঙ্গে রয়েছে রিন্টু রয়েছেন আমার সঙ্গে, সাইফুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন আব্দুল সিদ্দিক রয়েছেন আমার সঙ্গে, সোহেল রানা রয়েছেন, আচ্ছা সুহান রায়হান রয়েছেন সিলেট থেকে, আচ্ছা আমার সঙ্গে রয়েছেন বাবলুর রহমান রয়েছেন, আব্দুল হামিদ রয়েছেন আমার সঙ্গে, আবু সায়েম রয়েছেন বিশ্ব সেরা পাঠক আমার দৃষ্টিতে। আচ্ছা আবু সায়েম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার চমৎকার মন্তব্য করবার জন্য, ভালো থাকবেন। হারুনুর রশিদ রয়েছেন, জসিম ইসলাম রয়েছেন আমার সঙ্গে, আশিক উদ্দিন রয়েছেন, মানিক রয়েছেন, এমডি মানিক রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, অনেকেই আমাকে মন্তব্য করছেন। সাইফুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে, আশিক উদ্দিন রয়েছেন, শেখ ফাতিহা রয়েছেন, অ্যাডভোকেট অমিত রয়েছেন, অমৃত রয়েছেন, কাইমুল খান রয়েছেন। আচ্ছা, আমার কাছে বেশ কিছু খবর রয়েছে, সেগুলো একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। আচ্ছা, তার আগে আমার কাছে যে খবরটি রয়েছে লকডাউনের খবরটি, সেটা একটু পড়ে শোনাই আগে। লকডাউনের খবরটা অনেকে মন্তব্য করছেন, আপনারা মন্তব্য করতে থাকুন, আমি আবারও মন্তব্যে ফিরবো। তার আগে আমার কাছে একটু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। লকডাউন যে 23 জুলাই থেকে ঘোষণা করা হয়েছে, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে, সেই নির্দেশনাটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আচ্ছা, যেটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী যিনি রয়েছেন ফরহাদ হোসেন, তিনি আজকে এই খবরটি জানিয়েছেন এবং তিনি 23 জুলাই লকডাউনের আওতায় কী কী থাকছে সেটি একটু আপনাদেরকে জানাই, কারণ অনেকে হয়তো এই বিষয়টি জানেন না, এবং একই সঙ্গে 23 তারিখে লকডাউনের খবরও অনেকে জানেন না, সেটি একটু আমি আপনাদেরকে জানাতে চাই। যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদের কিন্তু এটি জানতে হবে, কারণ যেহেতু 23 জুলাই থেকে লকডাউন শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঢাকায় ফেরাটা আবার অনিশ্চিত হয়ে পড়তে পারে। আচ্ছা, যেটি বলা হচ্ছে ঈদের লকডাউন কঠোরতর, গার্মেন্টস কলকারখানা বন্ধ থাকবে। আমি একটু নিউজটি পড়ে শোনাই। ঈদের পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যারা অনেকে জানতে চাচ্ছেন যে আসলে এবার লকডাউনটি কেমন হবে এবং লকডাউনটি কয় তারিখ থেকে ঘোষণা করা হয়েছে, তাদের জন্য বলছি লকডাউনটি কিন্তু কঠোর থেকে কঠোরতর হবে, এমনটি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন ফরহাদ হোসেন, তিনি আজকে এটি জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের আওতায় আসবে গোটা দেশ, অর্থাৎ পুরো দেশ কঠোর লকডাউনের আওতায় আসছে। যারা অনেকেই ভাবছেন যে তারা ঢাকার বাইরে যাচ্ছেন, যে কোনোভাবে তারা ফিরতে পারবেন, এটি কিন্তু নাও হতে পারে। অনেকে কিন্তু বলছেন যে বিকল্প পথে আমরা আসবো, বাংলাদেশে সবই সম্ভব, যেভাবে পারবো ইচ্ছা মতো চলে আসবো, কিন্তু সেটি কিন্তু নাও হতে পারে। তাদের জ্ঞাতার্থে বলছি, তাদের সতর্ক করবার জন্য বলছি, সাবধান হবার জন্য বলছি। 23 তারিখের পর যে লকডাউনটি আসছে সেটি কিন্তু কঠোর থেকে কঠোরতর হবে, এমনটি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যে নির্দেশনাগুলো দিয়েছেন সেটি একটু আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা আমাকে দেখছেন এবং শুনছেন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে, কারণ 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে পুরো দেশ আসবে এবং সে সময় বন্ধ থাকবে গার্মেন্টস, শিল্প কলকারখানা, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ মেসেজ। যারা জানতে চাচ্ছিলেন, অনেকেই বলছেন যে গার্মেন্টস খোলা রেখে লকডাউন দিলে আসলে সেটি কতখানি কার্যকর হবে, সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পুরোপুরি সব গার্মেন্টস কলকারখানা, একই সঙ্গে সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অর্থাৎ যারা ভাবছেন
যে কোনো উপায়ে তারা ঢাকায় ফিরবেন, আবার আসার চেষ্টা করবেন, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মাঠে থাকবে, সেটাও আপনাদেরকে ভাবতে হবে। এবং এই লকডাউনে বলা হয়েছে যে সেনাবাহিনী কিন্তু মাঠে থাকবে। সো আপনারা কিন্তু একটু সাবধানে চলাচল করতে হবে আপনাদেরকে। ইচ্ছা করলেই আপনারা ঢাকা ছাড়বেন, আবার ইচ্ছা করলেই যে যার মতো করে ঢাকা ফিরবেন, এমনটি ভাবনাটা হয়তো বা আপনার অমূলক হতে পারে, সেটি আমি আপনাদেরকে সতর্ক করছি। এবং দুপুরে আজকে চুয়াডাঙ্গা 6 বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত বিজিবির 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এবং তিনি যেটি বলেছেন যে ঈদুল আজহার পর 23 জুলাই থেকে শুরু হতে যাওয়া 14 দিনের কঠোর বিধিনিষেধ সময় সরকারি বেসরকারি অফিস সহ শিল্প কলকারখানা বন্ধ থাকবে। এবং প্রতিমন্ত্রী আরও বলেছেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানিকে ঘিরে আমাদের একটি বিশাল অর্থনীতি রয়েছে এবং অনেকেই গরু প্রতিপালন করছে, সেগুলো বিক্রি করা খুবই জরুরি। তা না হলে যারা বিক্রির জন্য গরু লালন পালন করেছে তারা ক্ষতিগ্রস্ত হবেন। সব কিছু বিবেচনা করে বিধিনিষেধ শিথিল করতে হয়েছে, তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এর কোনো বিকল্প নেই। আর তিনি যেটি বলেছেন যে আসলে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে এই লকডাউনটি শিথিল করা হয়েছে। যেহেতু কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে বাংলাদেশে একটি বড় অর্থনীতি রয়েছে, সেই অর্থনীতিকে ঘিরেই আসলে লকডাউনটি শিথিল করা হয়েছে। এবং বারবার যেটি বলছি, লকডাউন কিন্তু কঠোর থেকে কঠোরতর হবে, সেটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটি খবর রয়েছে আমার কাছে, যেটি স্বাস্থ্যমন্ত্রী আজকে কি বলেছেন ঈদের স্বাস্থ্যবিধি নিয়ে। স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্য রয়েছে, সেটি একটু আমি পড়ে শোনাতে চাই। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ঈদে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে প্রতিদিনই দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, এমন পরিস্থিতিতে আগামী 21 জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এই অবস্থায় সবাইকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক এমপি। তার আশা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং তিনি যেটি বলেছেন যে সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে হাসপাতালের শয্যা প্রায় শেষ হয়ে আসছে। এই ইনফরমেশনগুলো আপনাদেরকে জানতে হবে। হাসপাতালের শয্যা কিন্তু শেষ হয়ে আসছে, সেবা দিতে দিতে চিকিৎসকরা ক্লান্ত। প্রধানমন্ত্রী প্রতিদিন নির্দেশনা দিচ্ছেন, তার নির্দেশনায় নতুন আরও 4000 চিকিৎসক নিয়োগ হচ্ছে, 4000 নার্স নিয়োগ হচ্ছে। যে বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছেন যে হাসপাতালগুলোতে কিন্তু শয্যার সংকট শুরু হচ্ছে, অর্থাৎ শয্যার সংখ্যা কমে আসছে। এরকম অবস্থায় কিন্তু আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি ঈদে, তাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। এবং তিনি যেটি বলছেন যে আবার নতুন করে চিকিৎসক না হচ্ছে, 4000 নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। এটি আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। তিনি যেটি বলছেন, দেশে করোনা রোগী চিকিৎসায় 15,000 শয্যা রয়েছে এবং সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এর মধ্যে এসব শয্যা রোগীতে প্রায় পূর্ণ হয়ে গেছে। এদের এই কয়েকটা দিনের মধ্যে আশা করব যাতে সংক্রমণটি বৃদ্ধি না পায়, সবাই স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় ফিরবেন। তবে আমার যত নিয়োগই দেয় না কেন, সংক্রমণের হার 3-4 গুণ বেড়ে যায়। যদি 10 থেকে 15,000 শয্যার পরিবর্তে 40,000 রোগী হয়, তখন সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কাজেই সমালোচনা যাই করেন, বাস্তবতা এটাই। এটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের যে টোটাল বাস্তবতা, সেটি তিনি বলেছেন। এবং তিনি বারবার বলছেন যে 10 থেকে 15,000 শয্যার পরিবর্তে 40,000 রোগী যদি হয়, তাহলে কিন্তু সবাইকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে না। এটি স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করেছেন আজকে, এবং তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যবিধি মানার জন্য। বিশেষ করে যারা ঈদে আমরা বাড়ি যাচ্ছেন, তারা সবাই স্বাস্থ্যবিধি মানবেন ঈদে, সেটি তিনি অনুরোধ করেছেন সবাইকে এবং আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন, অনেকেই সমালোচনা করেন কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছে হাসপাতাল। যারা সমালোচনা করে তারা হাসপাতালে এসে চিকিৎসা দিচ্ছে না। সমালোচনা না করে কিভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে কাজ করা উচিত, তিনি এটি বলেছেন। এই বিষয়টি একটু আপনাদেরকে জানালাম, কারণ একই সঙ্গে ঈদে স্বাস্থ্যবিধি মানাটা জরুরি। স্বাস্থ্য মন্ত্রণালয় কী বলছে, স্বাস্থ্যবিধি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কী বলছেন, সেটি আপনাদের জানাটা জরুরি। আচ্ছা, আমার কাছে দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেটি একটু আমি আপনাদেরকে জানাবো। আলোচিত খবরগুলো একটু আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আজকে বেশ কিছু আলোচিত ঘটনা রয়েছে এবং যেটি বলা হচ্ছে যে পোশাক শ্রমিকরা কিন্তু ভ্যাকসিন পাচ্ছেন, এটি আরেকটি খবর। যারা আমাকে দেখছেন, শুধুমাত্র আইডি কার্ড দেখে এটি কার্ডটি নিতে পারবেন পোশাক শ্রমিকরা। সেই খবরটি আমার কাছে রয়েছে, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যারা গার্মেন্টস এবং শিল্প কলকারখানায় কাজ করছেন, তারা বিশেষ করে পোশাক শ্রমিকরা যারা রয়েছেন, তারা কিন্তু শুধুমাত্র তাদের যে আইডি কার্ডটি রয়েছে সেটি দেখে তারা ভ্যাকসিন নিতে পারবেন। এটার জন্য তাদেরকে কোনো প্রকার হয়তো বা রেজিস্ট্রেশন করতে হবে না। কি রয়েছে খবরে, সেটি একটু আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। যেটি বলা হচ্ছে পোশাক শ্রমিকদের জন্য সুখবর,
দেশের যে কারোরই করোনা ভাইরাসের টিকা নিতে রেজিস্ট্রেশন করতে হয়, তবে পোশাক শ্রমিকদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে। রেজিস্ট্রেশন ছাড়াই পোশাক শ্রমিকরা করোনার টিকা নিতে পারবেন, তবে এনআইডি সাথে রাখতে হবে। যদিও রেজিস্ট্রেশন তাদেরকে করতে হবে না, তবে আইডি কার্ড তাদেরকে রাখতে হবে, অর্থাৎ এনআইডি কার্ড সাথে রাখতে হবে। এই আইডি কার্ডটি দেখিয়ে তারা ভ্যাকসিনটা নিতে পারবেন। এটি পোশাক শ্রমিকদের জন্য খুবই একটি ভালো খবর, খুবই একটি সুখবর। যারা পোশাক শ্রমিকরা কিন্তু অনেকেই ঝুঁকি নিয়ে কাজ করেন শিল্প কলকারখানাগুলোতে, একই সঙ্গে তাদেরকে এই লকডাউনে তাদেরকে কাজ করতে হচ্ছে, সুতরাং তাদেরকে কিন্তু অবশ্যই ভ্যাকসিনেশনের আওতায় আনাটা জরুরি। সরকার সেই চেষ্টাটি করছে এবং তাদেরকে শুধুমাত্র এনআইডিটি দেখিয়ে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। এটি একটু খুব ভালো খবর, যেটি বলা হচ্ছে যে আগামীকাল রোববার অর্থাৎ নতুন এই পদ্ধতিতে টিকা দেওয়া হবে আগামীকাল থেকে। এটি গাজীপুরের যে সিভিল সার্জন রয়েছেন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান, তিনি এটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে গাজীপুর মহানগর এলাকায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে ও শহীদ আহসানুল্লাহ জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। পরবর্তীতে এই ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র বাড়ানো হবে। গাজীপুরে জন্য মোট 64,000 ডোজ মডার্নার টিকা এসেছে। মডার্নার এসব টিকা প্রথমে শুধু গাজীপুর মহানগরের বাসিন্দাদের মধ্যে প্রয়োগ করা হবে। আর যেটি বলা হচ্ছে যে এছাড়া ইতিপূর্বে আসা সিনোফার্মার 48,000 ভ্যাকসিনের কয়েক হাজার ভ্যাকসিন নার্স, মেডিকেলের শিক্ষার্থী সহ সম্মুখ সারির লোকদের প্রয়োগ করার পর বাকিগুলো মহানগরের বাইরে উপজেলাগুলোর বাসিন্দাদের প্রয়োগ করা হবে। এটি কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন, মেডিকেলের শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য একটি সুখবর। একই সঙ্গে যারা পোশাক শ্রমিক রয়েছেন তাদের জন্য একটি ভালো খবর রয়েছে, তারা কিন্তু অবশ্যই এটি ভ্যাকসিনটি নিতে পারবেন। আচ্ছা, আরেকটি খবর নিশ্চয় আপনারা জানেন যে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। ফকির আলমগীরকে সবাই এক নামে চেনেন, তার খবরটি একটু আমি পড়ে শোনাতে চাই। আচ্ছা, যেটি বলা হচ্ছে খবরে, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ আইসিইউতে তিনি ভর্তি রয়েছেন এবং তিনি বৃহস্পতিবার 15 জুলাই হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তির পরপরই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এটি জানিয়েছেন তার স্ত্রী সুরায়া আলমগীর রয়েছেন, তিনি তার স্ত্রী, সেটি তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে বুধবার ফকির আলমগীরের করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন এবং বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুরাইয়া আলমগীর। হ্যাঁ, আরও অনেক খবর রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেবো। আচ্ছা, আমার কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আমি বেশ কিছু খবর আপনাদেরকে পড়ে শোনালাম, আরও কিছু দিনের গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলো একটু আমি আমাদের নিউজ হান্ট যেগুলো প্রকাশ করেছি সেগুলো একটু আমি আপনাদেরকে শোনাচ্ছি। সিনোফার্মের টিকা নিয়ে বেইজিং ছেড়েছে বিমান, অর্থাৎ সিনোফার্মের আরও কিছু ভ্যাকসিন আমাদের বাংলাদেশে আসছে অলরেডি। সেই সিনোফার্মের টিকা নিয়ে বেইজিং ছেড়েছে বিমান। আমার কাছে আরও খবর রয়েছে, বাজারে বাড়ছে বিদেশি গরু, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা রয়েছেন, যেটি আমি পড়লাম। শুধু আইডি কার্ড দেখে টিকা নিতে পারবেন পোশাক শ্রমিকরা। এবং একই সঙ্গে ইভ্যালি সহ 10 ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করেছে বিকাশ। এটি একটি গুরুত্বপূর্ণ খবর, আমি সেটিও পড়ে শোনাবো। আরেকটি খবর রয়েছে, গত 24 ঘন্টায় আরও 81 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। শুধুমাত্র করোনা নাই, করোনার সঙ্গে আরেকটি সংক্রমণ চোখ রাঙাচ্ছে, সেটি হচ্ছে ডেঙ্গু ভাইরাস। এখান থেকেও কিন্তু আপনাদের সতর্ক হতে হবে। যারা যেখানে রয়েছেন, আপনার আশেপাশে বাড়ির আঙিনায় যদি কোথাও ছাদের টবে কোথাও পানি জমে থাকে, সেটি আপনারা অবশ্যই পরিষ্কার করবেন। বাড়ির আশেপাশে আঙিনা আপনারা পরিষ্কার রাখবেন। ঘরের আশেপাশে কোথাও যদি পানি জমা থাকে, সেই পানিগুলো আপনারা পরিষ্কার করবেন, কারণ ডেঙ্গু কিন্তু অনেকেই আক্রান্ত হচ্ছেন। একই সঙ্গে আজকে কিন্তু গত 24 ঘন্টায় 81 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সো করোনা এবং ডেঙ্গু এই দুটো পাশাপাশি কিন্তু আমাদেরকে অনেক বড় একটি ঝুঁকির মধ্যে ফেলেছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আচ্ছা, আজকে রংপুর বিভাগে 17 দিনে 200 জন মারা গেছে করোনায়, এটি একটি খবর। তার আগে আমি একটু ইভ্যালির খবরটি একটু পড়ে শোনাই আপনাদেরকে। ইভ্যালি সহ 10টি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে আজকে তাদের লেনদেন স্থগিত করেছে বিকাশ, অর্থাৎ বিকাশের মাধ্যমে আর এসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করা যাবে না। যারা এসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করেন বিকাশে, তাদের জন্য একটি খবরটা খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু পড়ে শোনাতে চাই তাদেরকে। যেটি বলা হচ্ছে, আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে শীর্ষস্থানে মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজকে অর্থাৎ শনিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে বিকাশ জানিয়েছে, গ্রাহক স্বার্থ সুরক্ষায় কয়েকটি মার্চেন্টের জন্য বিকাশের পেমেন্ট গেটওয়ে সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মার্চেন্টগুলোর মধ্যে ইভ্যালি ছাড়াও রয়েছে আলিশা মার্ট রয়েছে, ধামাকা শপিং রয়েছে, ই অরেঞ্জ রয়েছে, সিরাজগঞ্জ শপ রয়েছে, আলাদ্দিনের প্রদীপ রয়েছে,
কিউকুম রয়েছে, বুম বুম রয়েছে, আদিয়ান মার্ট রয়েছে ও নিডস রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কিন্তু আর কোনোভাবে বিকাশে লেনদেন করা যাবে না। এর আগেও কিন্তু বেশ কিছু ব্যাংক তারা ইভ্যালির সঙ্গে, ইভ্যালি সহ বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে তাদের লেনদেন স্থগিত করেছিল। এবার বিকাশ তাদের লেনদেনটি বন্ধ করলো। আচ্ছা, আমরা যেটি ইভ্যালি নিয়ে গতকালও সেটি খবর আমরা প্রকাশ করেছি, যেটি বাণিজ্য মন্ত্রণালয়ে এক পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যেটি জানিয়েছে ইভ্যালির মোট দায় হচ্ছে 407.18 কোটি টাকা এবং গ্রাহকদের কাছ থেকে অগ্রিম বাবদ 213.94 কোটি টাকা এবং মার্চেন্টদের কাছ থেকে 189.85 কোটি টাকার মালামাল বাকিতে গ্রহণের পর স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে 403.80 কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 65.17 কোটি টাকা। গ্রাহকদের কাছ থেকে 214 কোটি টাকা অগ্রিম গ্রহণ করে পণ্য ডেলিভারি না দেওয়া ও মার্চেন্টদের 190 কোটি টাকা পাওনা ফেরত দেওয়ার বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবং গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালির প্রকৃত দেনা আরও বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে গত মাসে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে। এজন্যই বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলকে কোম্পানির ডাটাবেস প্রবেশের অনুমতি দেয়নি কোম্পানির কর্তৃপক্ষ। আচ্ছা, এবং ইভ্যালির বিরুদ্ধে 338 কোটি টাকা জালিয়াতি বা আত্মসাতের তদন্ত চলমান থাকায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই কারণে আজকে শনিবার এই দম্পতির বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দেয় ঢাকার আরও একটি আদালত। অর্থাৎ দুদক কিন্তু যেটি ইভ্যালির প্রতিষ্ঠানটির যে চেয়ারম্যান রয়েছেন শামীমা নাসরিন এবং তার হাজব্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে, আগে দিয়েছিল দুদক। আজকে কিন্তু ঢাকার আরেকটি আদালত সেটি আবারও তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছেন। এটি একটি খবর ছিল আমার কাছে। আচ্ছা, আমি কিছু দর্শকদের কমেন্ট করতে চাই। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমার কাছে ছিল। অনেকেই কিন্তু এখনও যত রাত বাড়ছে যাত্রীর সংখ্যা কিন্তু টার্মিনালগুলোতে, বাস টার্মিনালগুলোতে কিন্তু বাড়ছে। আচ্ছা, আমার কাছে অনেকেই আবার মন্তব্য করছেন, আমি একটু কিছু মন্তব্য করতে চাই। দিলরুবা আক্তার রয়েছেন আমার সঙ্গে। আপু, ঈদে ফর 3 থেকে 4 দিন, আচ্ছা তিনি বলছেন যে 3-4 দিন, ঈদের 3-4 দিন হলে ভালো হয়। আচ্ছা, এমডি ইসমাইল রয়েছেন আমার সঙ্গে। আপু কেমন আছেন? মশিউর রহমান রয়েছেন, তিনি বলছেন আপু আপনার নিউজ দেখি প্রতিদিন। সুহাদ আহমেদ রয়েছেন, তিনি বলছেন আচ্ছা, তিনি তার মন্তব্য করেছেন। রাজ্জাক রয়েছেন, তিনি বলছেন মৌসুমীকে ধন্যবাদ। বাবলু মণ্ডল রয়েছেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের তো সার্টিফিকেট আছে, তারা কি অফিসে আসা যাওয়া করতে পারবে কি না? আচ্ছা, না, যে কঠোর লকডাউনটি চালু করা হচ্ছে 23 তারিখ থেকে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে সব ধরনের অফিস আদালত বন্ধ থাকবে। তার মানে সরকারি বেসরকারি সব ধরনের অফিস আদালত যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনার বের হওয়ার কোনো দরকার নেই, ভ্যাকসিনের সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না। জাহিদুল ইসলাম মেহেদি রয়েছেন, বরগুনা থেকে দেখছেন। আমার সঙ্গে রয়েছেন এমডি বুলেট রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন শফিকুর রহমান রয়েছেন, আমার সঙ্গে আশিক রয়েছেন, তাজমুল হক রয়েছেন আমার সঙ্গে, রেজন আহমেদ রয়েছেন। আচ্ছা, তিনি বলছেন যে এই মুহূর্তে মানুষকে আসলে কী বলে পরামর্শ দেওয়া উচিত এবং আপনার মতামত কি? আসলে মতামত হচ্ছে যে মানুষকে আসলে সচেতন হতে হবে এবং একই সঙ্গে সতর্ক হতে হবে। সবাইকে যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো সবাইকে মানতে হবে কঠোরভাবে, তাহলে আসলে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারি। বাংলাদেশে কিন্তু অনেকখানি বিপদমুক্ত হতে পারে। হ্যাপি শাহিনুর রয়েছেন। আচ্ছা, আমার সঙ্গে যুক্ত রয়েছেন মানিক হোসেন রয়েছেন। আচ্ছা, মানিক হোসেন তার মন্তব্য করেছেন। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ, আচ্ছা সুরুজ্জামান রয়েছেন আমার সঙ্গে ফরিদপুর থেকে। নীরব রয়েছেন আমার সঙ্গে। হ্যাপি শাহিনুর রয়েছেন আমার সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন জাকির রয়েছেন, সুহেল আমিন রয়েছেন, সাইফুল ইসলাম রয়েছেন। তিনি বলছেন নিউজ হান্টের সকল সদস্যদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। ইউনুস সর্দার রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন উত্তম হাজুম রয়েছেন। আচ্ছা, দুলাল হোসেন রয়েছেন, তিনি বলছেন বারবার লকডাউন ব্যর্থ হচ্ছে, তাই এর পরিবর্তে 144 ধারা জারি করলে কেমন হয়। তিনি তার মন্তব্য করেছেন। আমার সঙ্গে হৃদয় রয়েছেন, ইউসুফ রয়েছেন, শহীদুল ইসলাম রয়েছেন, মীর মোহাম্মদ ফাহিম রয়েছেন,
আমার সঙ্গে আক্তার হোসেন রয়েছেন। আচ্ছা, অনেকেই মন্তব্য করছেন আমাকে। আচ্ছা, আমি একটু আরও কিছু মন্তব্য করতে চাই। অনেকে আমাকে মন্তব্য করছেন। আচ্ছা, আমিনুল ইসলাম রয়েছেন, তিনি বলছেন প্রতিদিনের মতো আপনার কথা শোনার জন্য আমি আছি রাঙামাটি রাজস্থলী থেকে। অসংখ্য ধন্যবাদ আমিনুল আপনাকে। রায়হান আহমেদ রয়েছেন, আপু আপনার নিউজ উপস্থাপনা অনেক সুন্দর। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ ইমরান শুভ্র রয়েছেন, আপু কোভিড-19 আরও রিস্ক নিয়ে আপনি নিউজ কভারেজ করছেন রেগুলারলি, আপু ট্রাই টু স্টে অ্যান্ড হোম প্লিজ। হ্যাঁ, মোহাম্মদ ইমরান সৌরভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করবার জন্য। আসলে আমরা ঝুঁকি নিয়ে কাজ করি এবং আমাদের এটি করতে হয়। আমরা বাইরে আছি বলি আপনার ঘর থেকে সমস্ত খবরগুলো পেয়ে যান এবং আপনাদেরকে ঘরে বসে সব খবর দেওয়ার জন্য আমরা কিন্তু বাইরে থাকি। আচ্ছা, আমার সঙ্গে রয়েছেন মশিউর রহমান মিশু রয়েছেন, তিনি বলছেন যে আমি তো শুধু নিউজ দেখি। আচ্ছা, বিশ্বজিৎ কর্মকার রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, এমডি সাত্তার রয়েছেন আমার সঙ্গে, সেলিম ড্রাইভার রয়েছেন, কিয়া মুন্নি রয়েছেন, আজিম মিয়া রয়েছেন, মালয়েশিয়া থেকে দেখছেন আমাকে। অনেকেই আমাকে মন্তব্য করছেন। আচ্ছা, আমার সঙ্গে রয়েছেন শরীফ আনোয়ার রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আজিম মিয়া রয়েছেন আমার সঙ্গে, আর সুব্রত সোহাগ রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, অনেকেই আমাকে মন্তব্য করছেন, আপনার মন্তব্য করতে চাইলে অনেকে আমাকে মন্তব্য করছেন। আপনারা মন্তব্য করুন, আপনাদের মতামতগুলো আমরা খুবই গুরুত্ব দিই এবং আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আমরা সবার মন্তব্য পড়ার চেষ্টা করি, তারপরেও অনেক সময় হয়তো বা সময়ের কারণে অনেকের মন্তব্য পড়া হয় না। নিশ্চয়ই আশা করছি পরবর্তীতে আবার আপনাদের সবার মন্তব্যগুলো পড়বো। আপনারা যে যেখানে রয়েছেন সবাই ভালো থাকবেন, যারা ঢাকা ছাড়ছেন তারা সব অবশ্যই স্বাস্থ্যবিধি মানবেন, যে যেখানে যাচ্ছেন সবাই নিরাপদে থাকবেন, অবশ্যই সরকারি যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো মানার চেষ্টা করবেন, পরিবারকে নিরাপদ রাখবেন, আপনার এলাকাকে নিরাপদ রাখবেন। একই সঙ্গে আপনি এবং আপনার পরিবার যদি নিরাপদ থাকে তাহলে কিন্তু পুরো বাংলাদেশকেও আমরা নিরাপদ রাখতে পারবো এবং সবার কাছে সেই আহ্বানটি জানাচ্ছি। অবশ্যই ঈদে আপনারা যে যেখানে থাকবেন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। সবার জন্য শুভকামনা রইল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল একই সঙ্গে সবার জন্য শুভরাত্রি।